Warning, this video is not suitable for all ages. Viewer discretion is advised. তা শুকিয়ে যায়। কবিরাজের বলা কথাগুলো ছিল খানিকটা এরকম। কালো জাদুর শিকার হয়েছিল ওরা তিনজন। ওদের কারো মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং স্বাভাবিকের মতো সাজানো হয়েছিল। এক তান্ত্রিকের বিশেষ ধরনের সাধনা পূরণ করার জন্য তার এমন তিনজন পুরুষের বলির দরকার ছিল যারা এই বংশের হবে, এবং তিনজনের প্রত্যেকের রাশি হবে তুলা। এই বলির দায়িত্বে থাকা জিনটি অনেক খোঁজার পর এদের তিনজনকে পায় এবং একে একে হত্যা করে। আর পরশে লাশ তোলার পর যে সাপগুলো দেখেছিলেন, সেই সাপরূপী জিনগুলো লাশ পাহারা দিচ্ছিল। কিন্তু কেন বাসা খোঁজার সাথে ছোট নানির স্বপ্নের মিল, কেন আমাদের সাথে এটা যুক্ত ছিল, এটা তিনি বলতে পারেননি। শুধু এটুকুই অজানা থেকে গেল। তবে জিনটির বলির কাজ শেষ। এখন সে আমাদের কিংবা নানির ক্ষতি করতে পারবে না বলে তিনি আশ্বাস দেন। পরিশেষে বলতে চাই, দয়া করে কেউ কালো জাদু করবেন না, কারণ এটা যার সাথে বা যার ওপর করা হয় তার পরিণাম কতটা মারাত্মক সেটা শুধু সেই বুঝতে পারে। রাসেল ভাই, এটাই ছিল আমার প্রত্যক্ষ করা একটি ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ। নাম প্রকাশে অনিচ্ছুক, সুতরাং নামটি আমরা প্রকাশ করছি না। এই ছিল ঘটনা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আমাদেরকে ইমেল করুন। ইমেলের অ্যাড্রেস হচ্ছে russell.bhut.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা অপেক্ষায় থাকলাম আপনার ঘটনায়। চলে যাচ্ছি পরের ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhut.com with Russell. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:15 চলছে স্পেশাল এপিসোড। আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমাদেরকে এবং আশা করছি যে ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় যেতে চাই, কারণ স্পেশাল এপিসোড, কথা হবে কম, ঘটনা হবে বেশি, এবং সবগুলোই ইমেইল। যেহেতু আমি আশা করব যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আজকের ইমেইলগুলো। আমি আশা করব যে আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় ইমেইলে চলে যাই। আশা করছি এই ইমেইলটি ছোট, কিন্তু আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhut.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কি খবর সবার? ভালোই থাকবেন, কেননা রাসেল ভাইয়ের সাথে থাকা মানেই আমরা সবাই ভালো। যাই হোক, আজকে অনেক দিন পর একটা সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাম ইফরান আহমেদ, ঠিকানা ভৈরব, কিশোরগঞ্জ। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং আমি সেটা শেয়ার করছি না, সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটা আমার এক ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করা। এটি ঘটেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার সময়। একজন ট্রাক ড্রাইভারের সাথে ঘটে যাওয়া ঘটনা। ট্রাক ড্রাইভারের ভাষায় বলছি। কক্সবাজার থেকে মাল নামাতে নামাতে প্রায় বিকেল হয়ে গেল। 10টার মধ্যে কক্সবাজার পৌঁছাতে হবে, তাই দেরি না করে হেল্পারকে বললাম, গাড়ি সব ঠিক আছে তো? ছেলেটা বলল, জি ভাই, সব ঠিক আছে। রওনা দিলাম। মাগরিবের আজান দিল। ছেলেটা বলল, ভাই চলেন চা খাই। নামলাম চা খেতে, আর সেটাই মনে হয় বড় ভুল ছিল। চা খেতে যে বাজারে নামলাম, সেই বাজার থেকে 2 মিনিট দূরে যেয়ে একটা সিগারেট ধরালাম। তখনই পাঞ্জাবি পরা একটা লোক এসে বলল, ভাই এটা কি আপনার গাড়ি? হ্যাঁ। একটা উপকার করবেন প্লিজ। কি ট্রিপ আছে নাকি? না মানে আমরা যাব, ওইখানে নামিয়ে দেবেন, যা টাকা লাগে দিব। আমি রাজি হলাম। 5 মিনিট পর দেখি তারা 3 জন সাথে একটা খাটিয়া সহ লাশ নিয়ে আসছে।
তখন বললাম, ভাই এটা লাশের গাড়ি না, তাছাড়া মালিক শুনলে প্রবলেম হবে, অন্য ব্যবস্থা করেন আপনারা, আমি লাশ নেব না। অনেক রিকোয়েস্ট করছে। এর মধ্যে হেল্পার বলল, ভাই মালিক জানবে না, আমরা টাকাটা ভাগাভাগি করে নেব, নেন, 2 ঘন্টা লাগবে, যাওয়ার সময় তো পড়বে বাজারটা, নামিয়ে দেব নে। পরে রাজি হলাম, বললাম কোনো ঝামেলা নেই তো? ওরা বলল, আরে না। আচ্ছা ওঠেন। তারা 3 জন লাশের সাথে আমরা 2 জন, মোট 5 জন নিয়ে গাড়ি ছাড়লাম। সবাই জানেন লাশের গাড়ি চলতে চায় না। 30 মিনিট চলার পর বিরক্ত লাগলো। বললাম, ধুর, কি যে নিলাম, গাড়ি চলে না। 5 মিনিট গাড়ি দাঁড় করিয়ে বসে রইলাম, ভাবলাম সব স্পিডে চলে, আমার গাড়ির কি সমস্যা হলো। ঠিক তখনই আমার ছেলেটা বলল, ভাই কেমন যেন একটা খটখট শব্দ হলো। আমি বললাম, কই না তো, গাড়ি ছাড়ি, চল। এরপর সত্যি 20 মিনিট চলার পর আমিও শুনলাম খটখট সেই আওয়াজ। একটু গলা বাড়িয়ে বললাম, ভাই পেছনে সব ঠিক আছে তো? জি ভাই, আছে। এভাবে মোটামুটি 1 ঘন্টা চলার পর আমি গ্লাসে যা দেখলাম তা জীবনে কেউ দেখতে চাইবে না। আর আজও আমার চোখে ভাসে। দেখলাম খাটিয়ার ওপরে সাদা কাপড় গায়ে লাশ নিজেই বসে আছে, আমার চোখের দিকে তাকিয়ে আছে। যেহেতু লাশের মুখ আমি দেখিনি, তাই ওই লাশটিই কিনা জানি না, তবে সাদা কাপড়ে মোড়ানো, নাকে তুলো দেওয়া কেউ একজন বসে আছে। আমি এটা দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে গাড়ি থামিয়ে পেছনে তাকালাম। দেখলাম কই না তো, কিছুই নেই। তাদের বললাম, ভাই লাশ আপনার কি হয়? আমার ভাই। কিভাবে মারা গেল? হার্ট অ্যাটাক। তাহলে তো এটা সুইসাইড কেস না, তাহলে কি মনের ভুল? আবার গাড়ি ছাড়লাম। প্রায় সেই বাজারের কাছাকাছি আর 40 মিনিট লাগবে। এর মধ্যে বারবারই গাড়িতে উঠলে নামলে কেমন খটখট শব্দ হয়, এবং আমিও পাচ্ছি, হেল্পারও পাচ্ছে। আমরা বারবার সেদিকে তাকাচ্ছি। এক সময় ছেলেটা ভয় পাচ্ছে যে পেছনে কি হচ্ছে, আমার হাত ধরে বসে আছে। তাদের মধ্যে একজন বলল, ভাই সামনে বাজারে একটু রেখেন, দাফনের কাপড় আগরবাতি কিছু কিনতে হবে, এরপর তো আর কোনো দোকান নেই। আর তখন প্রায় 10টা বেজে গেছে। যেখানে এতক্ষণ কক্সবাজার চলে যাওয়ার কথা, সেখানে অর্ধেক রাস্তায় আছি। বললাম, আচ্ছা। গাড়ি চালাচ্ছি, এমন সময় পেছন থেকে একটা গাড়ি বারবার হর্ন দিচ্ছে ওভারটেক করার জন্য। বিরক্ত হয়ে লুকিং গ্লাসে দেখলাম পেছনে কোনো গাড়ি নেই, এবং যেই না সামনের দিকে তাকাবো সেই দেখলাম ওই লাশটা নাকে তুলো দেওয়া অবস্থায়, এবং সে গাড়িটার পেছনে দৌড়াচ্ছে, হাত ইশারা দিয়ে দাঁড়াতে বলছে। এতক্ষণ ভয় না পেলেও এখন পাচ্ছি কি হচ্ছে। ভাবতে ভাবতে আমি ভাবছি বাকিরাও ঠিক আছে কিনা। হাত কাঁপছে, ছেলেটাও ভয় পাচ্ছে। দূর, কেন যে ট্রিপটা নিতে গেলাম? টাকার জন্য। পরিশেষে বাজারে দাঁড় করালাম। বললাম, কি কি লাগবে কিনে নেন। ছেলেটাকে গাড়িতে বসতে বললাম। সে বসবে না, একা নাকি ভয় পায়। পরে বললাম, আচ্ছা আয়। নিচে নেমে সিগারেট ধরাই। খাচ্ছি, লোকজন কম। রাত 10:45 বাজে। বাজারে এত লোক দেখা যাচ্ছে না। তারা যা কেনার কিনল। গাড়িতে উঠে একজন চিল্লানি দিল। দৌড়ে গেলাম, গিয়ে দেখি লাশটা নাই খাটিয়ায়। লাশটা কোথায় হাওয়া হয়ে গেছে। তারা 3 জনই নাকি নেমেছিল গাড়ি থেকে, পুরো গাড়ি খালি করে। এখন কি হবে, কি বিপদ? লাশ কে নিল, কি বা হলো? পুরো মহল্লায় ছড়িয়ে গেল বাজারের লাশ গায়েব। বাজারে যারাই ছিল সবাই লাশ খুঁজতে ব্যস্ত হয়ে গেল। সবাই খুঁজতে খুঁজতে গাড়ি থেকে প্রায় 20-30 হাত দূরে একটি তাল গাছের মাথায় লাশ দেখতে পেল। লাশ ওইখানে গেল কিভাবে? কি একটা অবস্থা! অনেকের ভেতরে ভয় চেপে গেল। যাও কয়েকজন ছিল, একে একে সবাই চলে যেতে লাগলো। ঘুরিয়ে ফিরিয়ে 7-8 জন ছিলাম, কেউ কিছুই করতে পারছে না। তারপর যা ঘটল তা আরো ভয়ঙ্কর ছিল। একটা ছেলে যে মাদ্রাসায় পড়তো, সে বলল, আমি গাছে উঠতে পারি, আমি নামাচ্ছি। এই বলে সে গাছের মাঝ বরাবর উঠতেই হঠাৎ কোনো কারণ ছাড়াই ছিটকে নিচে পড়ে গেল, এবং হাত পা ছিলে গেল, রক্ত বের হতে লাগলো। এবং তখন গাছের ওপর আমরা দেখতে পাচ্ছি লাশটাকে, এবং কেউ রইল না চারপাশে। আমরা এখন 5 জন। ওই মাদ্রাসার ছেলেটা বলল, এলাকার হুজুরকে ডেকে আনি, এই লাশ এভাবে নামানো সম্ভব হবে না। সে গেল হুজুরকে আনতে। 10 মিনিট পর সে দেখে বলল, এই লাশ আমি একা নামাতে পারবো না। সে আর হুজুর মাদ্রাসার আরো 3 জন ছাত্রকে নিয়ে আসলো, এবং রাত 11টার বেশি সময় ধরে সবাই মিলে গাছে বসে অনেক দোয়া দুরুদ পড়তে লাগলো। প্রায় 15 মিনিট পর একজনকে বলল, গাছে ওঠো। পরে সে গাছে উঠতে লাগলো। ঠিক তখনই শুরু হলো বিশাল ঝড়, মনে হচ্ছে সব উড়িয়ে নেবে এমন অবস্থা। অথচ এতক্ষণ বাতাস ছিল না। খেয়াল করে দেখলাম শুধু আমাদের জায়গাটুকুতেই বাতাস হচ্ছে। ছেলেটা গাছে উঠছে, কিন্তু মনে হচ্ছে গাছ ভেঙে পড়বে বাতাসে। লাশটা নামানো হলো শেষ অবধি।
তারপর হুজুর বলল, একটা না, দুইটা না, 5টা জিনের পাল্লায় পড়েছে, শয়তানের পাল্লায় পড়েছে, নজর দিয়ে সেল আসে। ভালোভাবে গোসল করানো হয়নি, বাসায় গিয়ে আবারও ভালো করে গোসল করিয়ে দিতে হবে। এবং রাস্তায় আবারও এই সমস্যা হতে পারে, কালেমা পড়তে পড়তে যাবেন, থামবেন না, আর একটা আতর লাগাবেন সবাই। আর গোলাপ জল পড়ে দিলেন তিনি, সেটা ছিটাতে বললেন, সমস্যা হবে না সেটাও বললেন। আর আমাকে বললেন, এত রাতে গাড়ি চালিয়ে যেও না কোথাও একা, রাতে পরে গাড়িটা ধুয়ে ফেলো।